আমাদের হচ্ছে হাসিনা স্যার আপা আপনার কাছে জানতে চাইবো হচ্ছে একটা পরিবার যার হচ্ছে সারা মাসে ৮,০০০ বা ৯,০০০ টাকা খাবারের পেছনে হয়তো বাজেট, তো তাদের আসলে খাদ্য তালিকা কিরকম রাখতে পারে। এখন আপা কথা বলা শুরু করার আগে আসলে আমি আপনাদের প্রশ্ন করতে চাই, কে কে আসলে কালিনারি আর্টিস্ট এই শব্দটার সাথে পরিচিত? আচ্ছা, এদিকে একটা হাত দেখতে পাচ্ছি, এদিকে অর্ধেক হাত দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে রন্ধন শিল্প, অর্থাৎ আমরা যে রান্না করি সেটা। এখন সেটা আবার শিল্প কি? এটা তো হচ্ছে আমাদের মা, খালা, দাদা, দাদি বা হচ্ছে আমরা হচ্ছে রান্না করবো, সেটা আবার শিল্প কি? এখন এটা যে একটা শিল্প, সেই জায়গায় হচ্ছে হাসিনা স্যার আপা কাজ করছেন, এটা আপাই ডিটেলস বলবেন। আর এই যে রান্নার বিভিন্ন হচ্ছে প্রকারভেদ, একটার পরিবর্তে আরেকটা, সেই জায়গা থেকে আসলে এই প্রশ্নটা করা যে এই টাকা দিয়ে আমরা আসলে কিভাবে খাবারের উপাদান বা আইটেমগুলোর পরিবর্তন করতে পারি। অনেক ধন্যবাদ নাইবা। আর আজকে যারা উপস্থিত আছেন এই সামিটে সবাইকে সালাম জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় রেবেকা আপা, এবং রেবেকা আপার জন্য একটি জোরে করতালি হয়েছে। এন্টায়ার টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাকে গেস্ট করার জন্য। এখানে কয়েকটি প্রশ্ন ছিল, একটি বাজেটের ইস্যু ছিল এবং রন্ধন শিল্প নিয়ে কথা ছিল। তো প্রথমে আমি একটু রন্ধন শিল্প নিয়ে বলি, যেহেতু আমি রান্নার মানুষ। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমার নাম হাসিনা আনসার নাহার। আমি একজন রন্ধন শিল্পী। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিংয়ের এসএসআর হিসেবে আছি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি বইয়ের সম্পাদক, নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী এবং এসএমই ফাউন্ডেশনের আমি ট্রেনিং হিসেবে আছি। আরো অনেক কিছুর সাথে জড়িত আছি, সেগুলো না আরেকদিন না হয় আলোচনা হবে। তো খাদ্য পুষ্টি আসলে মানে কি বলবো, একে অপরের সাথে খুবই যুক্ত। কারণ পুষ্টি কিভাবে হবে সেটা অনেকাংশে কিন্তু রান্নার উপর নির্ভর করে। আর ওই যে বললেন না যে রন্ধন শিল্প, কেন এটা শিল্প হলো? আসলে রান্না তো নাইবা যেটা বললো যে আমাদের নানি, দাদি, খালা সবার কাছ থেকে তো আমরা রান্না শিখেছি না, আমরা তো রান্না করতেই পারি। তাহলে আবার কেন এত কোর্স, কেন এত পড়ালেখা? আসলে প্রতিটি জিনিসেরই কিন্তু একটা বেসিক আছে, রান্নারও কিন্তু একটা গ্রামার আছে। আমরা তো চাইলেই ঘরে বসেই কিন্তু সরেও সরে কথা শিখতে পারতাম না কি পারতাম? জি হ্যাঁ, কিন্তু আমরা কেন স্কুল কলেজে যাই? একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য। তো রান্নার একটি গ্রামার আছে, সেই গ্রামারটা জানার জন্যই কিন্তু আমাদের বিভিন্ন কোর্সের মাধ্যমে আসতে হয়। এবং সেটা আগে তো টেবিলে খাবার আসতো, আমার মা, আমার দাদি, নানি এত সুন্দর রান্না করতো, কারণ তখন তো ভেজালের যুগ ছিল না, খুবই পুষ্টিকর খাবার হতো এবং টেস্টি হতো এবং সবাই খেয়ে এত প্রশংসা করতো। কিন্তু তখন না ছিল কোনো সার্টিফিকেট দেওয়ার নিয়ম, না কোনো সম্মাননা। কিন্তু এখন আমরা যারা রন্ধন শিল্পী হিসেবে আছি, আমরা কিন্তু সার্টিফিকেট পাচ্ছি এবং সম্মাননা পাচ্ছি। মানে এটা একটা শিল্পের পর্যায়ে চলে গিয়েছে। রান্না শুধু করলেই হবে না, রান্নাকে সাজাতেই হবে, এটা একটা আর্ট। তো এই বিষয়টা আর না টানিয়ে এখন বাজেটের বিষয়ে চলে আসছি। সেটি হচ্ছে আসলে একজন মধ্যবিত্ত ফ্যামিলিতে কেমন ইনকাম হতে পারে। খুব বেশি হলে তো আমি মিনিমামে ধরছি ৮ থেকে ১০,০০০। তো এই ৮ থেকে ১০,০০০ হয়তো সেই ফ্যামিলিতে ৩ জন মেম্বার আছে। তো এখন এই ৩ জন মেম্বার, আমরা তো জানি যে প্রোটিন খাবারের দাম অনেক, মাংস, হ্যাঁ, খাসি, মুরগি মোটামুটি ভালোই দাম, তাই না? তো ১০০ টাকা করে যদি ৩,০০০ টাকা করে যদি আমরা এক একজন সদস্যের জন্য ধরি প্রতি মাসে, তাহলে ১০০ টাকা করে পরে ডেলি। তো এই ১০০ টাকার মধ্যে কি সম্ভব পর্যাপ্ত প্রোটিন পাওয়া? কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি আমরা সেভাবে চিন্তা ভাবনা করে একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে যদি আমরা আমাদের বাজেটটা রেডি করি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারটা সেভাবে যদি করি। তো ১০০ টাকার মধ্যে আসলে কিভাবে সম্ভব? শুধু কি মাছ, মাংস, বড় বড় মাছ, দামি দামি মাংস, এগুলোর মধ্যে কি প্রোটিন আছে? না, প্রোটিনের কিন্তু অনেকগুলো উৎস আছে।
যারা ভেজিটেরিয়ান আছে তারা আসলে কি করে, আমাদের কিন্তু বিভিন্ন শাক সবজি, তারপর দুধ, হ্যাঁ এটা কিন্তু প্রোটিনের অনেক বড় উৎস। দুধের তৈরি খাবারও কিন্তু যেমন পনির আছে, সল্টেড পনির, আনসল্টেড পনির, হ্যাঁ তো এই চিজগুলো থেকেও কিন্তু আমরা যথেষ্ট প্রোটিন পেতে পারি। তো এখন এই বাজেটে আসলে আমাদের কিভাবে আমরা খাবারটা প্রস্তুত করব বা একজন সদস্য আসলে কিভাবে খাবারটা খাওয়া উচিত। সকালে আমরা হয়তো ডিমের কিন্তু খুব বেশি দাম না, 15 টাকায় হতে পারে। সকালে আমরা হচ্ছে 2টা ডিম বা একটা কলা রাখতে পারি। 7 দিনে একঘেয়েমি খাবার না খেয়ে আমরা 7 দিনে 7 রকম তালিকা আমরা করতে পারি। যেমন সকালে যেটা বললাম 2টা ডিম একটা কলা থাকতে পারে, অথবা একটা ডিম একটা কলা 1 গ্লাস দুধ থাকতে পারে, অথবা 2টা ডিম একটা আপেল থাকতে পারে। এভাবে কিন্তু আমরা 7 দিন সকালের নাস্তাটা করতে পারি। অথবা যারা পরাটা প্রেমী আছেন তাদের জন্য 2টা পরাটা থাকতে পারে, একটা ডিম ভাজিও থাকতে পারে। এটা কিন্তু আমরা সকালে অল্প বাজেটের মধ্যে করতেই পারি। এবং একজন মানুষের আসলে কতটুকু প্রোটিন দরকার, আপনারা তো পুষ্টিবিদ সবাই, আপনারা আমার থেকে বেশি ভালো জানবেন। তারপরেও যেহেতু আমি রন্ধন শিল্পী, আমাদের কিন্তু পুষ্টি নিয়ে পড়ালেখা করতে হয়। তো 60 থেকে প্রায় 70 গ্রাম প্রোটিন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য দরকার, তাই না? কি ঠিক বলেছি? পুষ্টিবিদ আপনারা এবং ভাইরা। তো সেক্ষেত্রে দুপুরে আসলে আমাদের খাবারটা কেমন হওয়া উচিত, যদি আমরা সেই 100 টাকা বাজেটের মধ্যেই থাকি। হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা তো সবাই জানেন ডাল এবং ভাত এই দুটা মিলেও কিন্তু একটা সুন্দর প্রোটিন আমরা পেতে পারি এই খাবার থেকে। তো দুপুরে আমরা ডাল ভাত রাখতে পারি, একটি শাক কিন্তু অনেক রকম আছে। যেমন সবচেয়ে আমার মনে হয় প্রোটিন বেশি আছে পালং শাক, আমরা কিন্তু সেটা একদিন রাখতে পারি। এবং ছোট মাছ রাখতে পারি, মলা ঢেলা। এবং দ্বিতীয় দিন কি রাখতে পারি, তৃতীয় দিনও রাখতে পারি আমরা ভাত, কাঁঠালের বিচি রাখতে পারি, এটা কিন্তু অনেক প্রোটিন আয়রন। এবং এর সাথে একটা শাক যেমন লাল শাক রাখতে পারি। আবার দুপুরে কিন্তু আরেকদিন আমরা রাখতে পারি ডাল ভাত, হচ্ছে কলমি শাক, অথবা একটা ডিম ভুনা রাখতে পারি। তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করে 7 দিনের খাবারের মধ্যে আমরা প্রোটিনটা পেয়ে যেতে পারি। এবং রাতের খাবারটা আমরা, এবং আরো সবজিও আছে সেগুলো আমরা ট্রাই করতে পারি। পুঁই শাক আছে, ডাঁটার শাক আছে। এবং রাতে আমরা কি রাখতে পারি, রাতে তো বেশিরভাগ আমরা পছন্দ করি রুটি, তাই না? তো আমরা রুটিটা রাখতে পারি, চাইলে কিন্তু ভাতও রাখতে পারি। আর মসুরের ডাল যথেষ্ট প্রোটিন, সেটা আমরা রাখতে পারি। তার সাথে আমরা আরেকদিন খেলাম রুটি থাকলো, হচ্ছে একটা সবজি থাকলো। যেমন সবজি বলতে আসলে যেমন ঢেঁড়স থাকতে পারে, তারপর হচ্ছে বাঁধাকপি থাকতে পারে, গাজরের কোনো একটা কিছু থাকতে পারে। আসলে সবজিগুলো থেকেও কিন্তু আমরা প্রোটিন পাচ্ছি। তো সেই হিসেবে আমরা রাতের খাবারটাও কিন্তু 100 টাকার মধ্যে, মানে সকাল দুপুর রাত আমাদের মোটামুটি কিন্তু ম্যানেজ হয়ে যাবে। যদি আমাদের আয়টা তেমন না থাকে, যদি আমাদের বাজেট কম থাকে, 100 টাকার মধ্যে থাকে, বা একটু যদি বাড়াতেও পারি, সেক্ষেত্রে এরকম আমরা 3 বেলার খাবারটা খেতেই পারি, খুব বেশি সমস্যা হবে না। মাছ প্রেমী তো অনেকেই আছেন, চাইলে কিন্তু তেলাপিয়া মাছও খেতে পারেন। এবং হচ্ছে যেটা বাদাম থেকেও তো আমরা প্রোটিন পাই, তাই না? বাদাম করে যে অনেক ধরনের বাদামই আছে, প্রতিদিন নিয়ম করে আমরা বাদাম কিন্তু খেতেই পারি। দুধটা তো অবশ্যই, অনেকের যে হ্যাঁ এখন নিউজ আসলো আমাকে শর্ট করতে হবে, সো এখন আমাকে শর্টই করতে হবে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে আপনাদের সবাইকে দেখে, খুবই দারুণ একটি প্রোগ্রাম। এবং এই প্রোগ্রাম থেকে কিন্তু অনেকে অনেক কিছু জানতে পারে। এবং আমি চাই এরকম অনুষ্ঠান, এরকম সামিট যেন সবসময় হয়, এবং আমিও যেন থাকি আপনাদের সবার সাথে। আমাদের যে বাজেটটা ছিল আসলে মেনলি আমি বলবো যে প্রোটিন আমাদের রাখতে হবে 60 থেকে 70 গ্রাম। এবং ওই যে তবে এর মধ্যে আমাদের কিন্তু 8 গ্লাস পানি খেতে হবে। আর আমরা চেষ্টা করবো দুধ প্রতিদিন খাওয়ার 1 গ্লাস হলেও, এবং ডিমটা রাখি। মোটামুটি এটা তো আমাদের শারীরিকভাবে আমরা সুস্থ থাকবো, আর শারীরিকভাবে সুস্থ থাকলে কিন্তু তখন আমরা মানসিকভাবে সুস্থ থাকবো, তাই না? হ্যাঁ, আমাদের কিন্তু আসলে স্বাবলম্বী হতে হবে 3 ভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দিয়েছেন কথা বলার জন্য। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের সবার সাথে দেখা হবে।